প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকা জুড়ে রেল ধর্মঘটের শিরোনামই গুরুত্ব পেয়েছে, যদিও রাতে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন কর্মচারীরা, কিন্তু কি দুর্ভোগটা হলো শিরোনামে বোঝা যাবে। একটু শিরোনাম পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক, সাংবাদিকদের ফজলুল কবির খান। দৈনিক সমকাল, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে, ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ। ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ। দৈনিক যুগান্তর, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু। রেলের কর্মবিরতি, সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। কালের কণ্ঠের শিরোনাম, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের। দৈনিক ইত্তেফাক, দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর, শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ। বাংলাদেশ প্রতিদিন, অচল এবার রেল, হার্ডলাইনে বিএনপি, মাঠে নামছে ফেব্রুয়ারিতেই। মানব জমিন, দিনভর ভোগান্তি রেল ধর্মঘট, কলকাতা মিশনের কনসুলার অ্যাটাচে লাপাত্তা। আমাদের সময়, দাবি আদায়ে জিম্মি মানুষ, 7 কলেজের বিশ্ববিদ্যালয় নিয়ে জটিল সমীকরণ। আজকের পত্রিকার শিরোনাম, ট্রেনের চাকা বন্ধ, যাত্রীরা অসহায়। ঢাকায় মার্কেট দখলের চেষ্টায় শীর্ষ সন্ত্রাসীরা। দেশ রূপান্তর, দাবিতে অনড় ভোগান্তি চরম, রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপির। খবরের কাগজ, ট্রেন চলাচল বন্ধ, দেশ জুড়ে দুর্ভোগ, নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি। কালবেলা শিরোনাম, পুলিশের খাতায় হাসিনার নামে 72 হত্যা মামলা। দৈনিক জনকণ্ঠ, ট্রেন বন্ধে চরম ভোগান্তি, 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করতে 5 বাধা। দৈনিক করতোয়া, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের মতো পরিণতি, নেতাকর্মীদের তারেক রহমান। রূপালী বাংলাদেশ, জামায়াতে সন্দেহ বাড়ছে বিএনপির, ট্রেন বন্ধে সীমাহীন দুর্ভোগ। আগে বলেছি যদিও ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন কর্মচারীরা, কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে রাতের গভীর রাতে আলোচনা করার পরে প্রত্যাহার করে নেওয়া হলো, তা তারা যখন ঘোষণাটা দিলেন আমরা ধর্মঘটে যাব, তাহলে এই যে যাত্রীদের কথা চিন্তা করে আপনি চিন্তা করতে পারেন যে সারা দেশের ট্রেনটাই এখন সাশ্রয়ী বাহন, সেইখানে আমরা কেন আগে সেই উদ্যোগটা নিলাম না? যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক, সাংবাদিকদের ফজলুল কবির খান বলেছেন। এইটা বলাই কি যথেষ্ট? আপনি আগে কেন নিলেন না? আসলে আমাদের দেশের এখন প্রায় 15% যাত্রী ট্রেনে যাতায়াত করেন, এবং আমি দেখলাম একটি পত্রিকায় প্রায় সম্ভবত দৈনিক 2.5 লাখ মানুষ এরকম একটি বাহন ব্যবহার করছেন। আসলে সে ব্রিটিশ আমল থেকেই তো আমাদের প্রধান বাহন হচ্ছে ট্রেন। তো এটা যেই ঘটনাটি ঘটেছে যে আওয়ামী লীগ আমলেও কিন্তু এই ধর্মঘটের প্রসঙ্গটা উঠেছিল, কিন্তু ধর্মঘট পর্যন্ত যায়নি। তারা এই দাবি করেছেন যে 8 ঘন্টার বেশি কাজ আমরা করব না, বিশেষ করে চালকরা, 2000 চালক আছেন। তো এই 2000 চালককে একটা বন্দোবস্ত কেন সরকার করতে পারলেন না, এটা অবশ্যই একটা বড় প্রশ্ন। এবং বিষয়টা হচ্ছে যে আপনি যখন বলছেন যে গভীর রাতে এটা হয়েছে রেজা ভাই, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তো জানি না। কারণ যেই আজকে পত্রপত্রিকার এখনো সকল টেলিভিশনে স্ক্রল দেখে কিন্তু আমরা তাও বিশ্বাস করা যাচ্ছে না। কারণ হচ্ছে যাত্রীরা কিন্তু জানতেন না, তারা বউ বাচ্চা পরিবার নিয়ে গেছেন। আমরা পত্রিকায় যেভাবে দেখছি যে সদ্য মা যিনি হয়েছেন তিনি তার সন্তানকে নিয়ে কমলাপুর স্টেশনে গেছেন, কারণ কুষ্টিয়াতে যাবেন, ডাক্তার তাকে বলেছে বাসে ওঠা যাবে না। ওখানে যে উনি দেখছেন যে ট্রেন বন্ধ,
এবং উনি গাড়ি ভাড়া করতে গেলেন, সেখানে দেখলেন যে গাড়ি ভাড়া ডাবল হয়ে গেছে, মানে হ্যাঁ ব্যক্তিগত কারগুলো সুযোগ নিয়েছে। তাহলে এই যে এত বড় হনস্থা, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রায় 47টা জেলায় ট্রেন যোগাযোগ আছে আমাদের, একসাথে বন্ধ হয়ে মানে আপনি দেখেন কতটা মানে গিনিপিগের মতো ব্যাপারটা। বিভিন্ন মাধ্যমে বা মুক্তে বা অথবা টেলিভিশন স্কুলে দেখা যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বিআরটিসি বাস ছেড়ে দিয়েছে সরকার, এবং সেটা যাত্রীরা জানে না। ব্যাপারটা হচ্ছে যে অনেক যাত্রীরা বলছেন, এগুলো পত্রিকাতেই এসেছে, যে যাত্রীরা ওখানে গিয়ে দেখেছেন যে ট্রেন বন্ধ। কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসবেন, ময়মনসিংহে গিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। কোথায় যাবে এখন সে কোথায় যাবে? এবং তারা বলছে যে আমরা এখন কোথায় যাব, এবং জানে না যে বাসের ব্যবস্থা আছে। এবং অনলাইনের টিকিট ফেরত দিতে, টাকা ফেরত দিতে 72 ঘন্টা সময় লাগবে। 72 ঘন্টা, এর মধ্যে তাৎক্ষণিক না, কিন্তু 72 ঘন্টা পরে তারা টাকা পাবে। এবং এই অবস্থাতে মানুষজন পড়ে গেছে জিম্মি। এবং এই পুরো পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের বর্তমান যে এক ধরনের আমাদের প্রশাসনিক বিশৃঙ্খলার একটা প্রতীকী উপস্থাপন বলে আমার মনে হচ্ছে। না, ধরেন কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করছেন, 7 কলেজের অবস্থাটা ফট করে বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাতি নেওয়া গেল, ওনারা হয়তো বাঁচলেন হাফ ছেড়ে, কিন্তু 7 কলেজ কার কলেজে থাকবে, বিশ্ববিদ্যালয়টা কবে হবে, পরীক্ষা কি হবে। এবং আজকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা নেবে না বলে দিয়েছে, এবং বিশ্ববিদ্যালয় নাই। মানে এই 7 কলেজে যে অনার্সে ভর্তি হবে, ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত এপ্রিলে পরীক্ষা নেবার কথা, কারা পরীক্ষা নেবে কেউ জানে না। এটা নিয়ে আরেকটা অচল অবস্থা। এবং এর মধ্যে তিতুমির কলেজ দাবি করে বসেছে, আমরা নিজেরাই বিশ্ববিদ্যালয়, সাইনবোর্ড দিয়ে দিয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয়। বাহ, এটা করা যায়, এটা করে দিয়েছে, এটা করা যায়, এটা করা যায়। মানে পুরো পরিস্থিতিটাই যেন একটা জিনিস, বিশ্ববিদ্যালয় হলে কি হয় সেটাই। এবং বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বলেন বা যে বড় বড় যেগুলো, এগুলো কিন্তু একটা কলেজের সমন্বয় আমরা জানি। তো এইখানে কেন এত বিশ্ববিদ্যালয় নিয়েই এই পরিস্থিতিটা? এবং এখন বোধহয় কত 450 বোধহয় বিশ্ববিদ্যালয়, আমি ঠিক জানি না, পাড়ায় মহল্লায় দোকানের মতো বিশ্ববিদ্যালয় দেখতে পাই। এবং একটি গত পরশু একটি পত্রিকায় আমি শিরোনাম শুনেছি যে 13টি কক্ষ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি আছে। 13টা, তাও তো 13টা আছে, বলা যায় না শুধু সাইনবোর্ডই হয়তো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মানে এইরকম পরিস্থিতি তো মাহবুবা, আমরা এই যে হাসতে হাসতে কথাগুলো বলছি, ভেতরে কিন্তু কষ্টের জায়গাগুলো খুব স্পষ্ট। যে এই পরিবেশ, একটা মাঠ থাকবে না, একটা ডিবেট গবেষণার জায়গা থাকবে না, লাইব্রেরি থাকবে না, কালচারাল ব্যাপার থাকবে না। তারপরে বিশ্ববিদ্যালয় তো আসলে একটা জীবন চর্চার জায়গা। তো সেই যেভাবে আমরা দেখে অভ্যস্ত, সেই জায়গাতে একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারা কিভাবে কাটছে, তাই না? আপনি একটু রাজনীতির দিকে আসি। ফেব্রুয়ারিতে মাঠে নামবে বিএনপি, 72-এর সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে, এবং মূলত নির্বাচনের দাবিতে এই ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা। হ্যাঁ, এখন আসলে রাজনীতিটা বেশ একটা সংহত রূপ পাচ্ছে। একদিকে বিএনপি যেমন তাদেরকে গড়ে নেবার চেষ্টা করছে, সরকারও কিন্তু মোটামুটি কয়েকটি জায়গায় রাজনীতির ক্ষেত্রে অন্তত ছাত্রদের সমস্ত দাবি, অন্য ক্ষেত্রে যেমন সকলের দাবি তারা খুব পাজলড হয়ে যাচ্ছে, ইগনোর করে অথবা মনে হয় না যে খুব বেশি দৃঢ়। কিন্তু রাজনীতির ক্ষেত্রে ছাত্ররা যেমন জুলাই ঘোষণার কথা বলেছিলেন, তারপরে সংবিধান সংশোধনের কথা, রাষ্ট্রপতির প্রসঙ্গে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট বিবেচক ভূমিকায় পালন করেছেন, যে অস্থিরতার সৃষ্টির দরকার নাই। মানে যেগুলো অপ্রয়োজনীয় বিষয়, সেই সব বিষয়ে এতখানি আলোচনা যেগুলো অনেক ক্ষেত্রে হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিলেও প্রত্যাশিত কয়েকটি জন আকাঙ্ক্ষায় কিন্তু সরকার ঠিকমতো কাজ করতে পারছে না। যেমন ধরেন যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এত কিছু ঘটে গেল, আমরা 18ই অক্টোবর ইউএনডিপির একটি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে দেশে 4 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে, মানে 6.5% মানুষ এখনো 3 বেলা খেতে পারে না। এই যে উন্নয়নের গল্প আমরা শুনলাম 15 বছর, এই সরকার এসে যেই অর্থনৈতিক শ্বেতপত্র তৈরি করলেন, সেটার প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অর্থনীতি আগের সরকারের মতোই চলছে।
তাহলে লাভটা কি হলো? তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারের অবশ্যই করবার মতো কাজ ছিল যে আমরা এই মানুষের অর্থনৈতিক যে বৈষম্যটা সেটা দূর করার জন্য একটা কমিটি তৈরি করা দরকার। মানুষের জীবন জীবিকা যদিও না করে ভ্যাট না, বসিয়ে যদিও দিয়েছে। সময়টা খুব এত দ্রুত যে 5 মাস 6 মাসের মধ্যে এতটা কতটা পরিবর্তন আনবে সেটা একটা প্রশ্ন কিন্তু উঠেছে। 5-6 মাসের মধ্যে আপনি সংবিধান নিয়ে কথা বলছেন, আপনি আইন নিয়ে কথা বলছেন, দুদক নিয়ে কথা বলছেন, পুলিশ নিয়ে কথা বলছেন, সব তো আপনারা করবেন না। সংস্কার সুপারিশ করবেন, তাহলে মানুষের জীবনমান নিয়ে আপনারা করবেন না কেন? প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। এটা তো আসল। আপনি যাদেরকে নিয়ে এত কথা বলছেন নির্বাচনে অংশগ্রহণ করার, এটা কয় পার্সেন্ট মানুষ? আর যাদেরকে শাসন করবার জন্য এত কিছু, তারা কত পার্সেন্ট? তারা তো ভোটে দাঁড়াবে না। যেমন আরেকটা কথা বলা হচ্ছে যে জনগণ যা চায় সেটার কথা চিন্তা করে আমরা জনগণ খেতে চায়, স্বাস্থ্য চায়, শিক্ষা চায়, সেগুলা রাষ্ট্রের কাছ থেকে নিশ্চিত করার দাবি জানায়, কিন্তু সেইটার কোনো প্রতিফলন আমরা কোনো কমিটিতে দেখতে পাচ্ছি না। মাহবুব আজিজ, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। যে প্রসঙ্গটি আমি আলোচনা করতে চাই সেই প্রসঙ্গটি একেবারে যদি আলোচনা করি, কারা কি বললো সেটা নিয়ে আমাদের কি ভাববার আছে, কিন্তু কারা বললো এটা নিয়ে ভাববার দরকার, খুব জরুরি দরকার আছে। আপনাদের পত্রিকার সমকালে যে শিরোনামটি হয়েছে, ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, একটা ব্যাপারে কিন্তু আমরা খুব স্পষ্ট বলতে চাই, মুক্তিযুদ্ধ আমার গভীরে, এটা নিয়ে যদি কটাক্ষ হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এখানে আমি আপনাকে পড়ে শোনাই। ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষের অভিযোগ উঠেছে। গত ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত এই প্রবন্ধে মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে ছিল বলে উল্লেখ করা হয়, না বুঝে। এ নিয়ে সাংবাদিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের অন্ত উঠে ছাত্র শিবিরের পক্ষ থেকে এটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হয়। এটা আসলে মানে আমাদের খুব অবাক হবার কিছু নাই, কারণ নতুন নতুন বয়ান আমরা শুনতে পাচ্ছি। বয়ান, হ্যাঁ, সরকারের ভেতর থেকেই আমরা শুনতে পাচ্ছি যে উপদেষ্টা মাহফুজ আলম সর্বশেষ যেই স্ট্যাটাসটি দিয়েছেন সেটা অনেকটা সংযত এবং যুক্তিসঙ্গত, যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা গাদ্দারি হবে, এটা তিনি এতদিনে বললেন। তার আগে নানানভাবে যে সমস্ত কথাগুলো বলেছেন তা নিয়ে অনেক বিভ্রান্তি কিন্তু তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি, আপনি একটা কাজে আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, সেই সরকারে বসে আপনি গত 50, 60, 70, 100 বছরের ইতিহাস নিয়ে এত বিশ্লেষণ করবার প্রয়োজনটা কি? যেই কাজগুলো আছে সেই কাজগুলোতে মনোযোগী হবার কি প্রয়োজন নাই? এখন ধরেন হঠাৎ করে কেন ছাত্র শিবির এরকম প্রকাশনা করছে, এবং এটা কি একেবারেই মানে কোনো যুক্তি ছাড়া কাজ তারা করছে? তারা তো সেই প্ল্যাটফর্মটা পেয়েছে এবং তারা পরিষ্কার সেই সাহসটা পেয়েছে। হ্যাঁ, সাহস পেয়েছে, প্ল্যাটফর্ম তৈরি করে ফেলা হচ্ছে। বারবার বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ নাকি বাড়িয়ে বলা হয়েছে। এই আলোচনাগুলো কেন এখন প্রয়োজন? আজকে যারা মারা গেল জুলাই আগস্টে, তাদের সাথে কি এইগুলা খুব সম্পর্কিত? এবং আমরা বারবার কেন এই প্রশ্নগুলো তুলছি? তাহলে তো আসলে সেই আওয়ামী লীগ যেরকমভাবে নিজেদের সম্পত্তি মনে করত মুক্তিযুদ্ধ, এখন যদি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি মনে করে আমরা ছুঁড়ে ফেলতে চাই, তাহলে কি দাঁড়ালো? আমরা তো আমাদের জন্মকেই অস্বীকার করে ফেললাম, আমাদের দেশকেই অস্বীকার করে ফেললাম। খুব গুরুত্বপূর্ণ কথা। এবং জামাত এবং শিবির তারা তো শুরু থেকেই আমরা তো জানি সেটা, তারা এতদিনে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে, সাহস জামাতের পেয়েছে। আমির কিন্তু ক্লারিফিকেশন দিয়েছেন যে সেই 71-এর মুক্তিযুদ্ধে আমাদের অবস্থান সেটা সেই সময়ের জন্য সঠিক ছিল, এবং সেটা তো সকলেই বলেছেন। এর আগে গোলাম আজম সাহেবও তো তাই বলেছেন। প্রত্যেক নেতা কিন্তু তারা কিন্তু তাদের আলাপে ঠিকই ছিল যে আমরা এক পাকিস্তানে বিশ্বাস করতাম, সেই কারণে আমরা দেশ ভাঙতে চাইনি। পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন এই কথাটি বলছেন আপনি, তখন সেটা আজকের কথা না, কিন্তু সেটা আপনি 69-70 যে 71-এর পত্রিকাগুলো ঘাটলেই তো পাওয়া যায় যে গোলাম আজম সাহেব তাদের সঙ্গে মিটিং করে এই কথা বলছেন। মানে এই 7 কলেজ কি হবে? আবার একটু প্রসঙ্গ আসতে চাই, কি দাঁড়াবে বলেন তো? 7 কলেজের বিষয়টা হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে এখানে আসলে সরাসরি ডক্টর ইউনূস সাহেবেরই একটা কথা বলা দরকার ছাত্রদের সাথে, যে আসলে এত বড় একটা গণ অভ্যুত্থানে পড়ে না, ছাত্ররা ঠিক মতো টেবিল চেয়ারে বসতে পারছে না, পড়াশোনার ক্ষেত্রে বসতে পারছে না, চাচ্ছে না।
চাচ্ছে না। এবং এটা মনে হয় যে তাদেরকে একটু অ্যাড্রেস করা দরকার, যে একটু সংহত। আসলে এত বড় একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাবার পরে নানান রকম মানসিক পরিস্থিতি তৈরি হয়েছে, বন্ধুরা মারা গেছে, অনেক কিছু ঘটে গেছে। এখন ছাত্রদেরকে আসলে তাদের বন্ধুরা মারা গেছে, অনেক কিছু ঘটে গেছে, মানসিক অশান্তিও আছে, তারপরে আবার ক্ষমতাও বোধহয় আছে, একটা ক্ষমতার মোহ আছে। হ্যাঁ, সেটাও বন্ধু বান্ধবরা অনেকে ক্ষমতায় গেছে, আমরা যেতে পারি নাই, এটাও তো একটা বিষয়। তো সবকিছু মিলে গেলে আমরা ইতিবাচক ভাবেই যদি একটু দেখি যে ঠিক ক্ষমতায় যাওয়া তো খারাপও না, এটা একটা অংশে গেছে, সবকিছু ইতিবাচক ভাবে দেখে ছাত্রদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে ভাই তোমরা একটু তৈরি হও, তৈরি হওয়ার পরে তো তোমাদের জন্যই তো সবকিছু। এই রাজনীতি বলেন, এত কিছু করেন, এগুলা কি আমরা যারা বয়স্ক মানুষ তারা কি সাথে করে কবরে নিয়ে যাব? এগুলো তো পরবর্তী প্রজন্মের জন্যই করা হয়। কবরে নিয়ে যাব, হ্যাঁ, এটা তো তাদের জন্যই করা হচ্ছে, তাই তাদেরকে তৈরি হতে হবে, তো আগেই বসে গেলে তো হবে না। অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, যদিও আমি জানি যে এই আলোচনা করে লাভটা কি হবে। ঢাকায় মার্কেট দখলের চেষ্টায় শীর্ষ সন্ত্রাসীরা তো দেখি অনেকেই এখন ছাড়া পেয়ে গেছে। এবং তারা কি বসে থাকবে? না, এইটার কারণটা কি? এরা কি গণ অভ্যুত্থানের সাথে কি দায়িত্ব পালন করলেন? গণ অভ্যুত্থানের পর এইভাবে লাগামহীন ভাবে শীর্ষ সন্ত্রাসীদের কেন ছেড়ে দেওয়া হলো? এটা আমার যুক্তির একেবারে অগম্য, বুদ্ধির অগম্য বলা যায়, যে এটা কিভাবে, এটা কেমনে। এবং এরা সমানে বেরিয়ে এলেন, এবং তারপরে কোন রকম মানে এদের দেখভালের বিষয়টা কি, কেন এটা করা হলো, এটা একেবারে জানি না। আলোচনার কি দাঁড়াবে? 1 মিনিটে একটু জানতে চাই, বইমেলা শুরু হচ্ছে আর মাত্র 2 দিন, কিন্তু পুরস্কারের যে অস্থিরতা দেখা দিল, আমরা শুনলাম এটা হয়তো সংশোধন করে আবার ঘোষণা করা হবে। কি মনে হয় কি হবে? ওই একইভাবে বলতে চাই যে আমাদের যে প্রত্যাশা ছিল অর্থনীতির ক্ষেত্রে সরকারের কিছু বৈষম্যহীন আচরণ করবেন, প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বিশ্বাস ভঙ্গ হচ্ছে বলে মনে হয়। এবং বাংলা একাডেমির ক্ষেত্রে একই রকম, সেখানে একই আগে যা হয়েছে তাই হচ্ছে। করে একটা প্রশ্ন করতে চাই, ককে দেওয়া হয়েছে পুরস্কার, বাতিল করে আপনি খকে দিবেন, কি দোষ করলো তার যে মান সম্মান যাবে? এই আসলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু রেজা ভাই আমার মনে হয় যে নতুন ভাবে পুনর্বিন্যাস করা দরকার। যে আপনি ফেলোরা দিচ্ছেন 30 জনের নাম, 30 জন ফেলো দিচ্ছেন নাম, সেখান থেকে 5 জন বসেছেন, এই 5 জন কারা? আপনি যে জুরি বোর্ডের সদস্য করলেন তারা কেউ কিন্তু পুরস্কৃতও না, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতাবান মানুষজন বসে তাদের বন্ধু বান্ধবকে ধরে পুরস্কার দেওয়া হয়। এটা আগেও হয়েছে, এবারও হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা একাডেমিতে নির্বাচন হয় না 1 যুগের বেশি। এটা লেখক সাহিত্যিকদের একটা মানে প্রতিষ্ঠান, সেইখানে কেন নির্বাচন হবে না? কেন মুক্ত বুদ্ধির চর্চা হবে না? আপনার সাথে আমার মত মিলবে না তাই বলে আপনাকে বাদ দিয়ে দিতে হবে? সব এক শিয়ালের রা হবে? মানে শিবিরের কথা দিয়ে শেষ করে বলেছে যে এটা লেখকের মতামত, তাহলে সব লেখকেরই মতামত তো গ্রহণযোগ্য হওয়া উচিত, তাই না? কিন্তু আপনি আপনার পুরো দেশ বিরোধী একটা কথা ছাপিয়ে বলবেন লেখকের মতামত, তাহলে সম্পাদক থাকবেন কেন? এটা তো হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম, আমরা হয়তো হাসলাম, কিন্তু মনের গভীরে যে আমাদের ক্ষতটা, সেটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে। কিন্তু ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।